জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি শারমিন পুতুল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ছুটে আসছেন সাধারণ মানুষ। নতুন বছরের প্রথম দিনেও শোকের আবহ বিরাজ করছে গোটা দেশে। বেলা 12:30টার দিকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় জিয়া উদ্যান। এতে ঢল নামে নেতাকর্মীদের। দোয়া আর শ্রদ্ধায় তারা স্মরণ করেন বেগম জিয়ার কথা। দিনভর কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত চলে সমাধিতে। এদিকে সমাধিস্থল পরিদর্শন করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে খালেদা জিয়া দেশ পরিচালনা করেছিলেন। আগামীতেও সেই ধারা বজায় থাকবে। রাষ্ট্রের এমন পর্যায়ে এসে তিনি চলে গেলেন যখন রাষ্ট্রের প্রতিটা মানুষ তার কথা বলেছে। দুঃখ প্রকাশ করার কোনো জায়গা নাই। একটা মা যেমন সন্তানের কাছে একজন নম্রভাষী থাকে, উনি দেশবাসীর কাছে তেমনই ছিলেন। দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা, দুর্নীতি নিরসন করা, এই দুটো কিন্তু উনি অলরেডি জাতির সামনে নিজেকে প্লেস করেছেন। দোয়া করবেন আল্লাহ যদি রহমত করে, ইনশাআল্লাহ তারা আমরা সেটা উনি সেটা অ্যাচিভ করবেন। তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে শোক বই স্বাক্ষর কার্যক্রম পরিদর্শন শেষে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বিদায় লগ্নে বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করে তার দেখানো পথে মানুষ গণতন্ত্র চর্চায় সোচ্চার। একই আয়োজনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শোককে যেন কোনোভাবেই দলীয় নির্বাচনী উদ্দেশ্যে ব্যবহার না করা হয় সে বিষয়ে দল সজাগ থাকবে। শোককে শক্তিতে পরিণত করে বিএনপি জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে চায়, আর এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এছাড়াও খালেদা জিয়ার নির্ধারিত আসনে বিকল্প প্রার্থী দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে বলেও জানান বিএনপির নেতা। পরে বিকেলে স্বাক্ষর কর্মসূচি পরিদর্শনে গুলশান কার্যালয়ে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন, এবং তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। এটাই মানুষের প্রত্যাশা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার শোক বইয়ে সই করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তারেক রহমান ও তার পরিবারকে সমবেদনা জানান জামায়াতের আমির। সন্ধ্যায় গুলশানে শোক বই সই করতে গিয়ে বিএনপির সিনিয়র নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে ডাক্তার শফিকুর রহমান জানান, আসন্ন নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা হয়েছে। বেগম জিয়া যে ঐক্যের জায়গা তৈরি করে গেছেন, সেখানে দাঁড়িয়ে সবাই মিলে আগামীতে চলতে হবে। আগামীতে সবাই মিলেমিশে দেশের স্বার্থে কাজ করতে চান বলেও তাকে জানানো হয়েছে। রাজনৈতিক সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে সবাই মিলেমিশে কাজ করা যায় কিনা সে ব্যাপারে বিএনপি নেতাদের সাথে কথা হয়েছে। তিনি জানান, বিএনপি নেতৃবৃন্দও একই কথা বলেছেন। নির্বাচনের পর এবং সরকার গঠনের আগে ফের বিএনপির সঙ্গে বসতে চান বলে জানান জামায়াতের আমির। এদিকে সকালের দিকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করে ডাকসু ভিপি ও ছাত্র শিবিরের নেতারা। সাক্ষাৎ শেষে ছাত্র নেতারা বলেন, বাংলাদেশের প্রশ্নে কোনো আপোষ নয়। স্বৈরাচারের বিরুদ্ধে এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আন্দোলনে যিনি নির্ভীক সাহসী ভূমিকা পালন করেছিলেন তিনি ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। ওনার পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা হলো বাংলাদেশপন্থী যে রাজনীতি আমরা যারাই দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি জুলাই বিপ্লব পরবর্তী আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের রাজনীতি করি এবং তিনি এটাও বলেছেন আমাদের এই যে নিজেদের মধ্যে গণতান্ত্রিক সৌন্দর্য হচ্ছে এটা আমাদের নিজেদের মধ্যে নিজেদের রাজনীতি থাকবে রাজনীতি নিয়ে বিভাজন থাকবে কিন্তু বাংলাদেশ প্রশ্নে জুলাইয়ের প্রশ্নে যেন আমরা সব ঐক্যবদ্ধ থাকি। তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। এমনকি আমরা এটাও বলেছি যে 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এবং এটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে বলে চীন সরকারের বিবৃতিকে স্বাগত জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে, অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ ও চীনের সম্পর্ক যে উচ্চতর স্তরে পৌঁছেছে বাংলাদেশ তার মূল্যায়ন করে। বিবৃতিতে বাংলাদেশের এক চীন নীতিতে বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করা হয়। উল্লেখ্য, গেল বুধবার সংবাদ মাধ্যম সিএনআর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন করলে মুখপাত্র লিন জিয়ান জানান, বাংলাদেশের নির্বাচন অভ্যন্তরীণ ব্যাপার এবং চীন কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না। তবে চীন বিশ্বাস করে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি অনুসারে সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠান করবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এতে সম্পর্কের টানাপোড়েন কমবে কিনা সময়ই বলবে। তার মৃত্যুতে এবং তার যে অন্ত্যেষ্টিক্রিয়ায় সবাই প্রতিনিধিত্ব করবেন, অংশগ্রহণ করবেন, এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি। আমি মনে করি যে এটা একটা অবশ্যই একটা পজিটিভ জেস্টার সবার পক্ষ থেকেই যে এসছেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল কিন্তু উনি পুরো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন। তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে সেটাতে আসলে রাজনীতি ছিল না, একেবারে নিতান্তই এই অকেশন উপলক্ষে এবং অন্য সবার সামনেই। কাজে এখানে দ্বিপাক্ষিক বিষয় কোনো কিছু নিয়ে আমরা কথাবার্তা বলিনি। দক্ষিণ এশিয়ার প্রায় 2 বিলিয়ন মানুষের জন্য একটি অর্থবহ প্ল্যাটফর্ম হিসেবে সার্ক পুনরুজ্জীবিত হবে এমন আশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানা যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের দৃঢ় উপস্থিতি ও সংহতি প্রকাশের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সার্কের চেতনা এখনও জীবিত ও দৃঢ়। এছাড়া বাংলাদেশ 12 ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটের ব্যবস্থায় আনার পর বিদেশে বসবাসকারী এবং কর্মরত প্রায় 7 লাখ বাংলাদেশি পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছে বলে আঞ্চলিক নেতাদের জানান প্রধান উপদেষ্টা। এ সময় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহ প্রকাশ করেন। এনআইডি আইন রহিতকরণ অধ্যাদেশ 2025 নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বছরের প্রথম উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব। এ সময় তিনি বলেন, মোবাইল ফোন আমদানিতে 15% কাস্টম ডিউটি কমানো হয়েছে। বৈঠকে হজ ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। এছাড়াও প্রস্তাবিত শ্রম আইন রিভিউ শেষে দ্রুতই উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে বলেও জানান প্রেস সচিব। লিটারেসি রেট আরো বেশি, আপনি জানেন বাংলাদেশের লিটারেসি হচ্ছে এনআইডি আইনটা যেটা রহিত অধ্যাদেশ, সেটা রহিতকরণ অধ্যাদেশ এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন হয়েছে। মোবাইল ফোন আমদানির কাস্টমস ডিউটি কমানো হয়েছে। আগে ছিল 25% কাস্টম ডিউটি, এখন দিতে হবে 10%। যে সমস্ত মোবাইল বাংলাদেশে উৎপন্ন হয় তাদের
চাহিদা বাড়বে এবং এগুলোর দামও কমে আসবে। সরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাচ্ছেন তাদের সেরকম কোনো কমপ্লেন আমরা শুনছি না, যতটা প্রাইভেট যারা হজ এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, তো তাদের বিষয়ে কিছু আলোচনা হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। আসন্ন 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনার প্রস্তুতি জোরদার করেছে বিএনপি। মনোনয়নপত্র জমা ও যাচাই বাছাই প্রক্রিয়া চলার মধ্যেই দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই 41 সদস্য বিশিষ্ট এই কমিটির তথ্য জানানো হয়। কমিটিতে নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। সদস্য সচিব করা হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে। প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছে মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। এছাড়া কমিটিতে আরও 36 জন সদস্য রয়েছেন। নির্বাচনকালীন দলীয় কর্মকাণ্ড ও সমন্বয় ও তদারকিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বিএনপি। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। সর্বোচ্চ 2 লাখ টাকা দেওয়ার ঘোষণা দিলেও আজকেও টাকা তুলতে পারেনি সম্মিলিত ইসলামী ব্যাংকের অনেক গ্রাহক, এমন অভিযোগ করেছেন আমানতকারীরা। তবে কিছু ব্যাংকের শাখায় 1 লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে হতাশ অনেক গ্রাহক। পরবর্তীতে কার্যদিবসে বাকি টাকা তোলার অনুরোধ জানিয়ে ব্যাংকগুলো বলছে প্রথম দিনে বাড়তি চাপে সাময়িকভাবে সার্ভার ডাউন হয়ে যাওয়ায় ঘোষণা মাফিক টাকা দিতে পারেননি তারা। তবে দীর্ঘদিন পর পরিমাণে কম হলেও কিছু টাকা তোলার সুযোগ পেলেন আমানতকারীরা। নিয়ন্ত্রণ না আসে তখন তো টাকা তো দিতে পারবে না, যখন নিয়ন্ত্রণ আসে তখন টাকা দিতে পারবো না ওরা বলছে। আমি ম্যাক্সিমাম যেটা দেয় সেটাই তুলতে আসি। আমার অনেক টাকা আছে কিন্তু ম্যাক্সিমামটাই তুলতে আসছি আর কি, 2 লাখ টাকাই। আমাকে বলছে যে আপনি আজকে 1 লক্ষ টাকা নেন, তো আমি সেই হিসাবে আমাকে 1 লক্ষ টাকাই দিয়েছে। বাকি কার্যদিবসে আমাকে বলছে যে আপনি পরবর্তী কার্যদিবসে আসেন, আসলে বাকি টাকাটা আপনি পাবেন। মোবাইল আমদানিতে সরকারি নির্ধারণ করা শুল্ক হার প্রত্যাখ্যান করে বিটিআরসি ভবনে হামলা ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ মোবাইল ব্যবসায়ীরা। এ সময় সড়কেও অবরোধ করেন তারা। বিকেলে বিটিআরসি ভবনের সামনে রাস্তা অবরোধ করার এক পর্যায়ে হামলা চালায় মোবাইল ব্যবসায়ীরা। তাদের দাবি, মোবাইল অপারেটরদের সাথে আলোচনা না করেই মোবাইল আমদানিতে শুল্কের হার নির্ধারণ ও NEIR চালু করে সরকার। এতে অনিবন্ধিত ও অবৃক্ত মোবাইল নিয়ে বিপাকে পড়ে বিটিআরসি চেয়ারম্যানের সাথে দেখা করার চেষ্টা করেন তারা। তবে সাড়া না পাওয়ায় সংক্ষুব্ধরা হামলা চালায় বলে দাবি করেন মোবাইল ব্যবসায়ীরা। এ সময় সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করলেও আন্দোলনরতরা এলাকা ত্যাগ করে। এ সময় 26 জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। এটা তো আগে পূর্ব ঘোষিত আন্দোলন ছিল, কারণ আজকে এনআইআর সিস্টেম চালু হয়েছে, এটা নিয়ে মোবাইল ব্যবসায়ীরা বিতর্কিত। এত মানুষের সামনে ভিতরে কে বা কারা ভাঙছে সেটা তো আর বলতে পারি না। এখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, আমরা তাৎক্ষণিক এসেছি। পরবর্তীতে আমরা এই বিষয়গুলো হয়তো আরো ক্লিয়ার জানতে পারবো। আমরা বেশ কিছু উচ্ছৃঙ্খলকারী এই আন্দোলনকারীদের মধ্যে থেকে আটক করেছি, তো পরবর্তীতে যাচাই বাছাই করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বছরের প্রথম দিনে প্রাথমিকের শিক্ষার্থীরা 100% বই পেয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে রাজধানীর আগারগাঁয়ে আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা জানান, এবারের বইয়ের মানও আগের তুলনায় ভালো। এটা অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য। এবার প্রাথমিক ও মাধ্যমিকের স্তরের মোট 30 কোটি বিনামূল্যের বই ছাপিয়েছে সরকার। প্রাথমিকের ছাপা ও বিতরণের কাজ 100% শেষ হলেও মাধ্যমিকের 60% বই মাঠ পর্যায়ে পৌঁছেছে বলে জানানো হয়েছে। রাষ্ট্রীয় শোক চলায় বই বিতরণ উৎসবের অনানুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিকে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা
খালিদ হোসেন। সকালে রাজধানীর আগারগাঁয়ে ইসলামিক ফাউন্ডেশনে এক অনুষ্ঠানে কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, ইসলামী শিক্ষা প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআন তালিমের ব্যবস্থা করার কথা জানান তিনি। বলেন, ইমাম, আলেম ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে সরকার। একই সাথে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে সব রকমের সহায়তা করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার 2 বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ ও মুনির হায়দার। আমি অন্ততপক্ষে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমকে রেভিনিউতে আনার জন্য আমি যাওয়ার আগে জনপ্রশাসনের একটা সামারি দিয়ে যাব। বিশ্ববিদ্যালয়ের ইসলামিয়াতের উপর যাদের ডিগ্রি আছে, 4 ফার্স্ট ক্লাস, যার একাডেমিক এক্সিলেন্ট যাদের আছে, আমরা কোটি কোটি টাকা স্কলারশিপ দেব। জনতা ব্যাংক থেকে 2,858 কোটি টাকার ঋণ নিয়ে পাচার ও আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান ও তার ছেলে সহ 94 আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, জনতা ব্যাংক ও বেক্সিমকো গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে 4টি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায়ও যারা আসামি রয়েছেন তাদের অধিকাংশই বেক্সিমকো গ্রুপের সাথে সম্পৃক্ত এবং বেক্সিমকো গ্রুপের সিস্টেম কনসার্ন যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরই ঘুরে ফিরে তাদের মাধ্যমে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ঋণ দেওয়া হয়েছে এবং উক্ত ঋণ বিভিন্ন প্রক্রিয়ায় স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করা হয়েছে। দেশের প্রতিটি নাগরিকের জন্য বিনামূল্যে নিরাপদ খাবার পানি নিশ্চিত করাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পূর্ণাঙ্গ রায় সম্প্রতি প্রকাশ করা হয়েছে। আগামী 1 বছরের মধ্যে রেল স্টেশন, বাস ও টার্মিনাল সহ হাসপাতাল সহ সব জনসমাগম স্থলে বিনামূল্যে নিরাপদ পানি সরবরাহের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল এবং বিচারপতি হাজি ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 16 পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। রায়ে আদালত স্পষ্ট করেন, নিরাপদ পানির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এই লক্ষ্যে দেশের পানির উৎসগুলোকে যাতে দূষিত না হয় সেজন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। এছাড়া আগামী 10 বছরের মধ্যে দেশের প্রতিটি নাগরিকের জন্য এই সুবিধা সাশ্রয়ী মূল্যে পৌঁছানোর রোডম্যাপ দিয়েছেন আদালত। আগামী 1 বছরের মধ্যে এই নির্দেশনার অগ্রগতি জানিয়ে আদালতকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রাজশাহী নাটোর মহাসড়কের পাশে ঝলমনিয়া কলার হাটে বালুবাহী ড্রাম ট্রাক উল্টে 4 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 10 জন। সকাল 7:30টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অন্য দিনের মতোই ঝালমলিয়া হাটে জনসমাগম ছিল। সকাল 7:30টার দিকে বালুবাহী একটি ড্রাম ট্রাক রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় হাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মাছের ট্রাকের সাথে পেছনের দিকে ধাক্কা লাগে। এতে মুহূর্তেই ট্রাকটি হাটের মধ্যে ঢুকে পড়ে ও উল্টে যায়। এতে বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের। এছাড়া আহত হয় আরও অন্তত 10 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। একটা বালুর ডাম্প ট্রাক, একটা ছোট গাড়ি 90 গাড়ি, ওখানে হচ্ছে হালকা লাগলো, একটা ভ্যান ছিল। তারপরে সেকেন্ডে ওই মাঠ থেকে প্রায় 40 ফিট মানুষকে ডলি পিছিয়ে করছে। আপনার দেখলাম যে সেকেন্ডের মধ্যে গাড়িটা আপনার ওইদিকে উল্টায় যেতে লাগলো। এই একটু বেপরোয়া ভাবে আসলে একটু পট বাড়ি খাইছে। পট বাড়ি খাওয়ার পর গাড়িটা ব্যালেন্স হারা ফেলে দিয়েছে। 60 জন ডেড বডি গাড়ির নিচ থেকে আমাদের লোকজন উদ্ধার করেছে। তারপর একজন গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করেছে। তা আমরা আমাদের স্প্রেডার দিয়ে আমরা দেখছি গাড়ির নিচে আর কোনো ডেড বডি নাই। নারায়ণগঞ্জের নাগবাড়ি এলাকায় রায়হান খান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোরে নাগবাড়ি নামক স্থানে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল রায়হান। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ধারণা পুলিশের।
কুমিল্লায় চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে 1,86,00,000 টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি। বিকেলে অভিযানের বিষয়টি জানানো হয়। বিজিবি জানায়, বুধবার সন্ধ্যায় কুমিল্লা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল অভিযান পরিচালনা করে। এ সময় চট্টলা ট্রেনের বিভিন্ন বগিতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার বাজি, কসমেটিক্স সামগ্রী, শাড়ি, বাসমতি চাল ও ফুচকা। জব্দ করা পণ্যের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিজিবি। নেত্রকোনায় পচা মাংস মজুদ, বিক্রি ও ভেজাল খাবার বিক্রির দায়ে 10টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে জেলা দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে নেত্রকোনা ও ময়মনসিংহ ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় ফ্রিজে পচা মাংস মজুদ, বিক্রি ও মূল্য তালিকা না থাকায় মোট 9টি প্রতিষ্ঠানকে 28,000 টাকা অর্থদণ্ড করা হয়। এই সময় জব্দ করা হয় 60 থেকে 70 কেজি পচা গরুর মাংস। একই সময় পৌর শহরের মুক্তারপাড়া এলাকায় লাইসেন্সবিহীন ও ভেজাল রং মিশ্রিত শিশু খাদ্য বিক্রির অভিযোগে আরও এক প্রতিষ্ঠানকে 5,000 টাকা অর্থদণ্ড দেয় ভোক্তা অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। দেশ জুড়ে বেড়েছে শীতের তীব্রতা। বেলা বাড়লেও কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবনে নেমেছে স্থবিরতা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 7.8 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ। এদিকে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত রাজশাহীও। সকালে জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। 3 দিন পর সূর্যের দেখা মিললেও বাতাসে অনুভূত হয়েছে তীব্র শীত। মেহেরপুর ও চুয়াডাঙ্গায়ও শীতের তীব্রতায় দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। হাসপাতালগুলোতেও বেড়েছে রোগীর চাপ। এদিকে ঘন কুয়াশায় 5 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে শরীয়তপুর চাঁদপুর নৌপথে। পল্লীকবি জসিমউদ্দিনের 123তম জন্মবার্ষিকী পালন হয়েছে। বৃহস্পতিবার তার জন্মস্থান ফরিদপুর শহরতলির কুমার নদের পাড়ে অম্বিকাপুরে। জন্মদিনে তাকে শ্রদ্ধা করে স্মরণ করা হয়। দিনটি উপলক্ষে সকালে অম্বিকাপুরে কবির সমাধিস্থলে জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশন, প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানে মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল নাহার মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি কবরুল ইসলাম সিদ্দিক সহ অন্যান্যরা। 1903 সালের এই দিনে ফরিদপুর শহরতলির কৈচুরি ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন কবি জসিমউদ্দিন। ইসলামী ব্যাংক বাংলাদেশে নিয়োগ পাওয়া 1000 ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার যোগদান করেছে। বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওয়ারেন্টেশনের মাধ্যমে যোগদান করেন অফিসাররা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম ওবায়দুর রহমান। সারা দেশের 91,700 প্রার্থীর মধ্যে প্রথমে লিখিত ও ভাইবা পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করে প্রতিষ্ঠানটি। এ সময় প্রধান অতিথি বলেন, বিগত বছরগুলোতে ইসলামী ব্যাংক নানা ধরনের সংকট মোকাবেলা করেছে। চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়াতে নতুন অফিসারদের প্রতি তিনি আহ্বান জানান। নিজেদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড করেছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ। সদ্য সমাপ্ত 2025 সালে সর্বোচ্চ প্রায় 3,80,000 কোটি টাকার লেনদেন করেছে প্রতিষ্ঠানটি, যা আগের বছরের চেয়ে 50,000 কোটি টাকা বেশি। এছাড়া সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসেও নগদের গ্রাহকরা 35,530 কোটি টাকা লেনদেন করেছে। মাসের হিসেবেও এটিও নগদের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। শেষ হওয়া বছরে 2025 সালের এই রেকর্ড 3 বার গড়েছে প্রতিষ্ঠানটি। এমন অসামান্য অর্জন উপলক্ষে কয়েক কোটি নিবন্ধিত গ্রাহকের বিশাল পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়েছে নগদ কর্তৃপক্ষ।
ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি নির্ভরযোগ্য, স্বচ্ছ ও মানসম্মত হজ ও ওমরা সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের নতুন প্রতিষ্ঠান সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিসের অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিমউদ্দিন। তিনি বলেন, হজ ও ওমরা আয়োজন একটি সংবেদনশীল ও পবিত্র সেবা খাত। এই খাতে সেবার মান, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হজ ও ওমরা সেবা খাতে দীর্ঘদিন ধরে মানসম্পন্ন ও স্বচ্ছ সেবার ঘাটতির লক্ষ্যে এই খাতে প্রবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় অনুষ্ঠানে আকিজ কনসাল্টের সিইও শাহরিয়ার হামিম ও আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান ও সিপিও আফসারউদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্ষবরণ উদযাপনের রাতে সুইজারল্যান্ডের একটি স্কি রিসোর্ট পাড়ে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে বহু হতাহতের ঘটনা ঘটেছে। সুইস পুলিশের বরাতে দিয়ে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় অন্তত 40 জনের প্রাণ গেছে। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। আর সুইস পুলিশ জানিয়েছে, বুধবার রাত 1:30টার দিকে বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনায় অন্তত 100 মানুষ আহত হয়েছেন। ভালাইস অঞ্চলের লে কনসালটেশন বারটি বহু মানুষ বর্ষবরণ উদযাপনের সময় এই ঘটনা ঘটেছে। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসার পর্যাপ্ত জায়গা নেই, তাই জরুরি চিকিৎসা সহায়তা ঘটনাস্থলে 10টি হেলিকপ্টার, 40টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের কারণ এখনও জানতে পারেনি পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে আক্রমণের কোনো যোগসূত্র নেই বলে মনে করছেন স্থানীয় প্রসিকিউটর। এদিকে ইংরেজি নববর্ষ উদযাপন অনুষ্ঠান চলাকালে রাশিয়া নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ 24 জন নিহত হয়েছে বলে দাবি করছে মস্কো। খেরসন অঞ্চলের রাশিয়া অধিকৃত অংশের প্রধান ভ্লাদিমির সালদো টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, খোরলি গ্রামের একটি ক্যাফে এবং একটি হোটেলে এই হামলা হয়েছে। আরও মন্তব্য করেছেন, স্থানীয় সময় বুধবার রাত 12টার পর লনে সমবেত ভিড়ের ওপর আছড়ে পড়ে ইউক্রেনের 3টি বিস্ফোরকবাহী ড্রোন। আগুন ধরে যায় লন ও হোটেলে। আগুনের তীব্রতায় কারণে ব্যাহত হয়েছে উদ্ধার কার্যক্রম। মস্কোর এমন অভিযোগের প্রতিক্রিয়া এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি কিয়েভ। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে পবিত্র কোরআন হাতে শপথ গ্রহণ করেছেন জোহরান মামদানি। নতুন বছরের ঘণ্টা বাজার পর মুহূর্তেই নিউ ইয়র্ক সিটির 120 বছরের পুরনো পরিত্যক্ত একটি সাবওয়ে স্টেশনে শপথ নেন এই ডেমোক্র্যাট নেতা। তাকে শপথ বাক্য পাঠ করেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। এ সময় উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বিদায়ী মেয়র এরিক অ্যাডামসও উপস্থিত ছিলেন। মামদানির কার্যালয় থেকে জানানো হয়, কর্মজীবী মানুষের কাছে নিজের প্রতিশ্রুতিবদ্ধতার প্রতিফলন ঘটাতে শপথ গ্রহণে ব্যতিক্রমী স্থান বেছে নিয়েছেন ডেমোক্র্যাট এই নেতা। মধ্যরাতের পর ছোট পরিসরে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও দিনব্যাপী আরও বড় আয়োজনের মধ্য দিয়ে জনসম্মুখে তিনি আবার শপথ গ্রহণ করবেন। দৃশ্যত 1 বছর আগেও মার্কিন রাজনীতিতে অচেনা মুখ ছিলেন মামদানি। গেল নভেম্বর নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত প্রার্থীকে হারিয়ে মেয়র নির্বাচিত হন তিনি। The city of New York. The mayor of the city of New York. According to the best of my ability. According to the best of my ability. So help me God. So help me God. Congratulations, Mr. নতুন বছরের শুরুতেই ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। হাঁটুর ইনজুরিতে পড়েছেন দলটির তারকা ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে রিয়াল কর্তৃপক্ষ। চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শেষ ম্যাচে এমবাপ্পেকে খেলায়নি রিয়াল। তবে এরপরই অপেক্ষাকৃত দুর্বল সেভিয়ার বিপক্ষে লিগ ম্যাচে এই ফরওয়ার্ডকে খেলার রিয়াল কোচ জাবি আলোনসো। সেখানে তার ব্যথা আবারও বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত ইনজুরিতে পড়লেন এই তারকা। তাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে এই বিষয়ে কিছু জানেন রিয়াল। তবে বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবি অন্তত 3 সপ্তাহের জন্য ছিটকে গেছেন ফরাসি ফরওয়ার্ড।
ফলে আগামী বৃহস্পতিবার সুপার কাপের সেমিফাইনালে তাকে পাবে না রিয়াল। এছাড়া রিয়াল লিগে বেটিস ও লেভান্তারের বিপক্ষেও এমবাপ্পের খেলার সম্ভাবনা কম। বছরের শুরুতে এমবাপ্পের ইনজুরি বড় ধাক্কা হয়ে এসেছে রিয়াল শিবিরে। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।